হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন এডুকেশন। আজকে আমরা পড়বো হিস্ট্রির ওপরে প্রিভিয়াস ইয়ারের বাছাই করা 25টি প্রশ্ন। আজকে হবে সেট নাম্বার 5। চলো প্রথম প্রশ্নটা দেখে নিই। প্রথম প্রশ্নটা আসছে ডব্লিউবিপি এক্সাইজ কনস্টেবল প্রিলিমস 2013-তে। প্রশ্নে বলেছে বারদৌলি সত্যাগ্রহ 1928-এর নেতা কে ছিলেন। ভীষণ কমন টপিক এবং ভীষণ কমন প্রশ্ন। উত্তর হবে অপশন এ, সর্দার বল্লভভাই প্যাটেল। বারদৌলি সত্যাগ্রহ 1928 সালে হয়েছিল। বারদৌলি কোথায়? না গুজরাটে। বরদৌলি গুজরাটে। কি কারণে বরদৌলি সত্যাগ্রহ হয়েছিল? কৃষকদের ওপরে ব্রিটিশ সরকার যে কর চাপিয়েছিল, সেই কর বৃদ্ধির প্রতিবাদের জন্য কিন্তু বরদৌলি সত্যাগ্রহ হয়েছিল এবং নেতৃত্ব দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্নে যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন, 1919 সালে গান্ধীজি কিসের বিরুদ্ধে প্রতিবাদের জন্য সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? প্রশ্ন এসছে ডব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলিমস 2013-তে। 1919 সালে গান্ধীজি কিন্তু অপশন ডি রাওলাট অ্যাক্ট প্রবর্তনের প্রতিবাদে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। রাওলাট অ্যাক্ট কবে হয়? না, রাওলাট অ্যাক্টও কিন্তু প্রবর্তন হয় 1919 সালে এবং এই আইন বলে ব্রিটিশ পুলিশ বিনা ওয়ারেন্টে যে কোনো ভারতীয়কে গ্রেপ্তার করতে পারবে, এরকমটা বলা হয়েছিল। শুধু গ্রেপ্তার নয়, গ্রেপ্তার এবং আটক করে রাখতে পারবে, এই আইনে সেটা বলা হয়েছিল। 1919 সালে এটা প্রবর্তন করা হয়। এই আইনের প্রতিবাদে কিন্তু গান্ধীজি রাওলাট সত্যাগ্রহ শুরু করে। আচ্ছা, এবার অপশনগুলো নিয়ে আলোচনা করি। সাইমন কমিশন এসেছিল 1928, আর চম্পারণ সত্যাগ্রহ বা চম্পারণ ঘটনা হয়েছিল কিন্তু 1917। চম্পারণ কোথায়? চম্পারণ বিহারে। পরের প্রশ্নে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন, বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন কে? ডব্লিউবিপি এক্সাইজ কনস্টেবল প্রিলিমস 2013-র প্রশ্ন। এটাও খুব কমন টপিক। বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কিন্তু দিয়েছিলেন গান্ধীজি। 1928-এ যখন গুজরাটে বরদৌলি সত্যাগ্রহ হচ্ছে, সেই সময় ওনার নেতৃত্বদান, ওনার খুব ভালো নেতৃত্বদানে খুশি হয়ে কিন্তু ওই এলাকার মহিলারা প্রথম ওনাকে সর্দার বলে ডাকা শুরু করে। পরে গান্ধীজি পাকাপাকি ভাবে ওনাকে সর্দার উপাধিটা দিয়েছিলেন। কেমন? আচ্ছা, আর এখানে আরেকজন গান্ধীজি, হ্যাঁ বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেলের কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে আয়রন ম্যান অফ ইন্ডিয়া। ভারতের লৌহ মানব বলা হয়। কেমন? পরের প্রশ্নে যাচ্ছি। 4 নম্বর প্রশ্ন, ট্রেন টু পাকিস্তান বইটির লেখককে? ডব্লিউবিপি এক্সাইজ কনস্টেবল প্রিলিমস 2013-র প্রশ্ন। ট্রেন টু পাকিস্তান গ্রন্থটির লেখক হচ্ছে অপশন বি খুশবন্ত সিং। 1956 সালে প্রকাশ পায় এই গ্রন্থটি। এছাড়াও এখানে এনসি চৌধুরী, নীরজ সি চৌধুরীও কিন্তু একজন খুব বিখ্যাত লেখক। তার লেখা বই হচ্ছে স্কলার এক্সট্রাঅর্ডিনারি। এটা নিয়েও প্রশ্ন আসে। আরেকটা বিখ্যাত বই হচ্ছে এ প্যাসেজ টু ইংল্যান্ড। আচ্ছা, আর অমৃতা শেরগিল কিন্তু একজন বিখ্যাত চিত্রশিল্পী। পরের প্রশ্নে যাচ্ছি।
5 নম্বর প্রশ্ন, বালগঙ্গাধর তিলক সম্পাদিত সংবাদপত্রটি কি? আরো একটা ভীষণ কমন প্রশ্ন, ডব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলিমস 2012-তে এসছে। বালগঙ্গাধর তিলক সম্পাদিত সংবাদপত্রটির নাম কিন্তু কেশরী, সরি। আচ্ছা, এবার এখান থেকে আলোচনা করা যায়, বালগঙ্গাধর তিলকের আরো একটি পত্রিকা ছিল, সেই পত্রিকাটির নাম মারহাট্টা বা মারাঠা। আচ্ছা, কেশরী পত্রিকা কিন্তু প্রকাশ হতো মারাঠি ভাষায়, আর মারহাট্টা বা মারাঠা কিন্তু প্রকাশ হতো ইংরেজিতে। আচ্ছা, এবার একটু অপশন নিয়ে আলোচনা করি। দ্য হিন্দু এখন বর্তমানে ভারতের দ্বিতীয় সব থেকে বেশি প্রচলিত সংবাদপত্রের নাম কিন্তু দ্য হিন্দু। এটা সম্পাদক ছিলেন জি সুব্রমণিয়াম আয়ার। আচ্ছা, আর ন্যাশনাল হেরাল্ড কিন্তু জওহরলাল নেহেরু সম্পাদিত পত্রিকা। পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, এখানে বলি, ভিশন এডুকেশনে কিন্তু ডব্লিউবিপি এবং কেপি 2025-এর জন্য ব্যাচ শুরু হয়ে গেছে। তোমরা যদি এই ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে নিচে দেওয়া অ্যাডমিশন হেল্পলাইন নম্বরে ফোন করো। 6 নম্বর প্রশ্নে যাচ্ছি। আজাদ হিন্দ ফৌজের মহিলা বাহিনীর প্রধান কে ছিলেন? ডব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলিমস এর প্রশ্ন। আজাদ হিন্দ ফৌজের মহিলা বাহিনীর প্রধান কিন্তু ছিলেন অপশন বি লক্ষ্মী সাইগাল। লক্ষ্মী সাইগাল যে মহিলা বাহিনীটির প্রধান ছিলেন সেটার নাম ছিল ঝাঁসির রানী ব্রিগেড। নাম ছিল ঝাঁসির রানী ব্রিগেড। আচ্ছা, এখানে থাকা বাকি অপশন গুলো নিয়ে আলোচনা করব। বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন ইউএন এর সাধারণ সভায় নির্বাচিত প্রথম মহিলা সভাপতি। প্রীতিলতা ওয়াদ্দেদার কিন্তু চট্টগ্রাম হস্তাগার লুণ্ঠনে সূর্য সেনের সঙ্গে ছিল। পরের প্রশ্ন, চট্টগ্রাম হস্তাগার লুণ্ঠনের নায়ক কে ছিল? ডব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলিমস এর প্রশ্ন। চট্টগ্রাম হস্তাগার লুণ্ঠনের নায়ক কিন্তু ছিলেন সূর্য সেন। সূর্য সেনকে ডাকা হতো মাস্টারদা নামে, উনি অঙ্কের শিক্ষক ছিলেন। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে কিন্তু 1930 সালের 18 এপ্রিল চট্টগ্রাম হস্তাগার লুণ্ঠন হয়েছিল। আচ্ছা, সূর্য সেন একটি বাহিনী তৈরি করেছিল যেটার নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিক আর্মি। এই ইন্ডিয়ান রিপাবলিক আর্মির সহায়তাতেই চট্টগ্রাম হস্তাগার লুণ্ঠন হয়েছিল। ইন্ডিয়ান রিপাবলিক আর্মির কিছু বিখ্যাত সদস্যদের নাম হলো লোকনাথ বল, গণেশ ঘোষ,
দুজন মহিলা ছিলেন, প্রীতিলতা ওয়াদ্দেদার কল্পনা দত্ত প্রমুখ। পরের প্রশ্নে যাচ্ছি। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিল? স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কিন্তু ছিল চক্রবর্তী রাজা গোপালাচারী। আর স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কিন্তু ছিল লর্ড মাউন্টব্যাটেন। সেক্ষেত্রে ভারতীয় থাকলে কিন্তু হবে না। যদি এখানে প্রশ্নটা জিজ্ঞেস করতো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল, তাহলে উত্তর হতো লর্ড মাউন্টব্যাটেন। আর স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিল চক্রবর্তী রাজা গোপালাচারী। পরের প্রশ্নে যাচ্ছি। 9 নম্বর প্রশ্ন দেখো, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কলকাতা পুলিশ কনস্টেবল 2012 প্রশ্ন। ব্রাহ্ম সমাজের কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় প্রথমে 1815 সালে প্রতিষ্ঠা করেন আত্মীয় সভা। এই আত্মীয় সভাকেই মডিফিকেশন করে পরে 1828 সালে কিন্তু তৈরি হচ্ছে ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজের মাধ্যমে উনি কিন্তু আসলে একেশ্বরবাদ এবং যে সমাজ সংস্কার, সেই সমাজ সংস্কারকে আরো প্রগতিশীল করে তুলতে চেয়েছিলেন। পরের প্রশ্নে যাচ্ছি। 10 নম্বর প্রশ্ন, নীল চাষীদের ওপর ব্রিটিশ শোষণের ওপর ভিত্তি করে লেখা বিখ্যাত উপন্যাস নীলদর্পণ কে লিখেছিলেন? আচ্ছা, নীলদর্পণ নাটকটি কিন্তু লিখেছিলেন দীনবন্ধু মিত্র। অপশন সি, দীনবন্ধু মিত্র। কত সালে প্রকাশ পায়? 1859। 1859 সালে প্রকাশ পায় দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক। আর এটিকে আরো এই সংক্রান্ত প্রশ্ন যেটা আসে, এটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, আরো একটি প্রশ্ন আসে, এই ইংরেজি যে ভার্সনটা, সেই ইংরেজি ভার্সনটাকে কিন্তু প্রকাশ করেছিলেন রেভারেন্ড জেমস লং। বা লং সাহেব। আচ্ছা, পরের প্রশ্নে যাচ্ছি। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন তার কোন সাহিত্য কর্মের জন্য? ভীষণই কমন একটা টপিক। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন তার সাহিত্যকর্ম গীতাঞ্জলির জন্য। গীতাঞ্জলির জন্য নয়, গীতাঞ্জলির ইংরাজি অনুবাদের জন্য। কত সালে? না, 1913 সালে। ইংরাজি অনুবাদটার নাম ছিল সং অফারিংস। পরের প্রশ্নে যাচ্ছি। 12 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে আখ্যায়িত করেন কে? প্রশ্ন এসেছে WBPSI 2013-তে। উত্তর হবে অপশন ডি, VD সাভারকার বা বিনায়ক দামোদর সাভারকার। উনি কিন্তু ছিলেন হিন্দু মহাসভার একজন মেম্বার।
আচ্ছা, যে বইতে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে উনি আখ্যায়িত করেন সেই বইটির নামই হচ্ছে দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা, বইটির নাম হচ্ছে ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। আর কি প্রতিষ্ঠা করেন? বিনায়ক দামোদর সাভারকার আর তার ভাই গণেশ দামোদর সাভারকার একসাথে মিলে কিন্তু তৈরি করেন অভিনব ভারত 1904 সালে। বিনায়ক দামোদর সাভারকার এবং গণেশ দামোদর সাভারকার। এই দুজন একসাথে 1904 সালে তৈরি করছে অভিনব ভারত। এবং তার সাথে আরো একটি সংস্থা যার নাম হচ্ছে মিত্র মেলা। পরের প্রশ্নে যাচ্ছি। 13 নম্বর প্রশ্ন, ইচ ওয়ান টিচ ওয়ান কে কথাটি বলেছিলেন? ইচ ওয়ান টিচ ওয়ান বা প্রত্যেকে এক একজনকে শেখাও বা প্রত্যেককে শেখাও, এই কথাটি কিন্তু বলেছিলেন মহাত্মা গান্ধী। উনি সাক্ষরতার যে প্রচার সেটা ছাড়াও আরো সমস্ত জিনিস এক একজন করে আরেকজনকে শেখালে সেটা তাড়াতাড়ি শিখে যাবে বা কমিউনিটি শিক্ষা সেটাকে বাড়ানোর জন্য কিন্তু মহাত্মা গান্ধী এই কথাটি বলেছিলেন, ইচ ওয়ান টিচ ওয়ান। পরের প্রশ্নে যাচ্ছি। 14 নম্বর প্রশ্ন, কোন রাজস্ব ব্যবস্থায় জমির খাজনা আদায়কারী হিসাবে জমিদার মধ্যস্বত্বভোগীর ভূমিকা পালন করত? মধ্যস্বত্বভোগী মানে যে মাঝখানে, সরাসরি খাজনা আদায়কারী বা সরকার খাজনা নেবে না, খাজনাটা উনি তুলবেন বা খাজনাটা নেওয়া হবে, নেবে জমিদার, জমিদাররা খাজনা কালেক্ট করে সরকারের ঘরে জমা করে দেবে। এটার উত্তর হবে অপশন সি, চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্তর মাধ্যমেই কিন্তু মধ্যস্বত্বভোগী হিসাবে জমিদারদের উত্থান ঘটে। চিরস্থায়ী বন্দোবস্ত কবে হয় না 1793 সালে কর্নওয়ালিস প্রবর্তন করেন। কর্নওয়ালিস কিন্তু প্রবর্তন করছেন চিরস্থায়ী বন্দোবস্ত। আচ্ছা, এবার মহলয়ারি বন্দোবস্ত। মহলয়ারি বন্দোবস্ত আবার করছে 1833 সালে লর্ড উইলিয়াম বেন্টিং। আচ্ছা, রায়তওয়ারি ব্যবস্থা কিন্তু সরি 1820 সালে স্যার টমাস মুনরো কর্তৃক প্রবর্তিত হয়। আচ্ছা, পরের প্রশ্নে যাচ্ছি। 15 নম্বর প্রশ্ন এসছে WBBSI 2013-তে। 15 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে 1857 সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল? 1857 সালে কি হয়েছিল? 1857 সালে কিন্তু মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। এই মহাবিদ্রোহের সময় কিন্তু ভারতের গভর্নর জেনারেল ছিলেন অপশন এ লর্ড ক্যানিং। আচ্ছা, লর্ড ক্যানিং হিসাবে কিন্তু বলতে হবে যে ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। আরো যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
ভারতের প্রথম ভাইসরয় কিন্তু ছিলেন লর্ড ক্যানিং, আর তার সাথে লাস্ট গভর্নর জেনারেল পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল। লর্ড ক্যানিংকে নিয়ে কিন্তু এই প্রশ্ন দুটো বারবার আসে যে ভারতের প্রথম ভাইসরয় এবং পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, দুটোরই উত্তর হবে লর্ড ক্যানিং। পরের প্রশ্নে যাচ্ছি, 16 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম দুর্গ কার নাম অনুসারে নির্মিত হয়? ফোর্ট উইলিয়াম দুর্গ কিন্তু নির্মিত হয় ব্রিটিশ সম্রাট তৃতীয় উইলিয়ামের নাম অনুসারে এবং নামাঙ্কন করা হয় 1706 সালে। 1706 সালে সম্রাট তৃতীয় উইলিয়ামের নাম অনুযায়ী কলকাতায় যে ফোর্ট উইলিয়াম দুর্গ আছে সেটার নামকরণ করা হয়। প্রশ্ন হচ্ছে WBPSI এবং KPSI 2008-এ। পরের প্রশ্নে যাচ্ছি, 17 নম্বর প্রশ্ন, কলকাতার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেছিল কে? কলকাতায় এশিয়াটিক সোসাইটি কিন্তু প্রতিষ্ঠা করেন অপশন ডি স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স 1784 সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এশিয়াটিক সোসাইটি কেন প্রতিষ্ঠা করেছিলেন? এশিয়াটিক সোসাইটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন আমাদের এশিয়া এবং ভারতবর্ষের যে সমস্ত জিনিসগুলো রয়েছে হারিয়ে যাওয়া জিনিস, সেগুলো সংরক্ষণ এবং পাশ্চাত্য শিক্ষা প্রসার, এই সংক্রান্ত জিনিসগুলো নিয়ে। পরের প্রশ্নে যাচ্ছি, 18 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন? ইন্ডিয়ান ন্যাশনাল, প্রশ্ন এসে WBP লেডি কনস্টেবল প্রিলিমস 2023-এ। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন অপশন বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা SN ব্যানার্জি। কোথায়, কত সালে? না 1883 সালে কলকাতার অ্যালবার্ট হলে। এটা পরে যখন ন্যাশনাল কংগ্রেস তৈরি হচ্ছে তখন কিন্তু এটা তার মধ্যে মার্জ হয়ে গেছিল। আচ্ছা, এছাড়াও 1876 সালে SN ব্যানার্জি এবং আনন্দমোহন বোস এই দুজনা মিলে কিন্তু একসাথে তৈরি করছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1876 সালে। কেমন? এটাও কিন্তু পরে গিয়ে কংগ্রেসের সাথে মার্জ হয়ে যায়। পরের প্রশ্নতে যাচ্ছি, দেখো 19 নম্বর প্রশ্ন বলছে, কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয় অপশন বি 1971 সালের 16 ডিসেম্বর। 1971 সালে 16 ডিসেম্বর পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়। পরের প্রশ্নে যাচ্ছি, বলছে দ্বিতীয় গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়? প্রশ্ন হচ্ছে কেপি কনস্টেবল মেন্স 2023-এ। দ্বিতীয় গোলটেবিল বৈঠক কিন্তু অনুষ্ঠিত হয় অপশন ডি 1931 সালে। 1931 সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কারা কারা উপস্থিত ছিলেন? উপস্থিত অনেকেই ছিলেন, তাদের মধ্যে ভীষণ উল্লেখযোগ্য হচ্ছেন মোহনচাঁদ করমচাঁদ গান্ধী বা গান্ধীজি। এছাড়াও মহিলাদের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন সরোজিনী নাইডু। আর ছিলেন BR আম্বেদকর, তেজ বাহাদুর শাস্ত্রী।
আচ্ছা, এখান থেকে আরো একটা জিনিস, যেটা যে তিনটে গোল টেবিল বৈঠক হয়েছিল, সেই তিনটেতেই বি আর আম্বেদকর এবং তেজ বাহাদুর সাপড়ু এই দুজন কিন্তু কমন ছিল। এই দুজন বি আর আম্বেদকর এবং তেজ বাহাদুর সাপড়ু কিন্তু তিনটে গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। কেমন? তেজ বাহাদুর সাপড়ু এবং বি আর আম্বেদকর কিন্তু তিনটে গোল টেবিল বৈঠকেই অংশগ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন দেখব। 21 নম্বর প্রশ্ন বলছে, সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করতেন? প্রশ্ন আসছে লেডি কনস্টেবল মেন্স 2023-এ। আচ্ছা, সোমপ্রকাশ পত্রিকাটি কিন্তু সম্পাদনা করতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবার আমরা বাকি অপশনগুলো নিয়ে একটু আলোচনা করব। বাকি অপশনে যারা আছে তারা কোন কোন পত্রিকা সম্পাদনা করতেন। রামমোহন রায় সম্পাদিত পত্রিকাটির নাম, দুটো পত্রিকা ছিল, একটা হচ্ছে সংবাদ কৌমুদী, আচ্ছা, আর একটা হচ্ছে মিরাত উল আকবর, যেটা ফার্সি ভাষায় প্রকাশিত হতো। ফার্সি ভাষায় কিন্তু রাজা রামমোহন রায়ের মিরাতুল আকবর এবং সংবাদ কৌমুদী, আরো একটা পত্রিকা যে দুটো সম্পাদনা কিন্তু করতেন রাজা রামমোহন রায়। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরও কয়েকটি পত্রিকার সম্পাদনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভারতী, সাধনা এবং বঙ্গদর্শন। এই হচ্ছে, পরের প্রশ্নে যাচ্ছি। 22 নম্বর প্রশ্ন, অ্যানি বেসান্ত কোন স্থানে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন? অ্যানি বেসান্ত কিন্তু অপশন সি মাদ্রাজে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন। এই হোম রুল লীগ কিন্তু প্রতিষ্ঠা উনি করেছিলেন 1916 সালে, এবং এর সাথে সাথে 1916 সালেই কিন্তু বাল গঙ্গাধর তিলক বেলগাঁওতেও হোম রুল লীগ প্রতিষ্ঠা করছেন। উনিশশো ষোলোতেই বেলগাঁওতে হোম রুল লীগ প্রতিষ্ঠা করছেন। আরেকটা, পরে দুটো মার্জ হয়ে যায় এবং হোম রুল আন্দোলন শুরু করেন। দুজনাই নেতৃত্ব দিয়েছিলেন, অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক। হোম রুল শব্দটার অর্থ কি না, স্বায়ত্ত শাসন বা স্বশাসন, নিজের হোম বাড়ি, সেখান থেকে রুল বা শাসন করা হবে। এটাই হচ্ছে হোম রুল মানে আন্দোলনের মূল বক্তব্য, স্বায়ত্ত শাসন পাওয়া। 23 নম্বর প্রশ্ন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? খুব ইম্পর্টেন্ট টপিক, বহুবার প্রশ্ন এসছে কেপি সাব ইন্সপেক্টর প্রিলিমস 2023-এ। সত্যশোধক সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেন অপশন বি জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে 1873 সালে পুনেতে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। পুনেতে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। আর ওনার আরো একটা প্রশ্ন আসে জ্যোতিবা ফুলেকে দিয়ে, ওনার লেখা বইয়ের নাম কিন্তু গোলামগিরি। এটা নিয়েও কিন্তু প্রশ্ন আসে, ওনার লেখা বইয়ের নাম গোলামগিরি। আচ্ছা, বাকিদের নিয়ে একটু আলোচনা করে নি। দাদাভাই নওরোজিকে কিন্তু বলা হতো দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া।
দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হতো দাদাভাই নওরোজিকে। উনি কি করেছিলেন? ড্রেনেজ থিওরি দিয়েছিলেন, সম্পদের নির্গমন তত্ত্ব বা ড্রেনেজ থিওরি। ওনার লেখা একটা বিখ্যাত বইয়ের নাম দাদাভাই নওরোজির লেখা পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল। আচ্ছা আচ্ছা, আরেকটা, এটা ইন নয়, অফ ইন্ডিয়া। আচ্ছা, এবার আসি গোপাল কৃষ্ণ গোখলে। আচ্ছা, গোপাল কৃষ্ণ গোখলে কি করেছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে মনে পড়লে আমাদের যে সমস্ত অপশন গুলো মনে হয় সেটা হচ্ছে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি। কত সালে? না, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি উনি প্রতিষ্ঠা করছেন 1905 সালে। লেখাটা একটু নিচু লিখলে ভালো হতো। আচ্ছা, আরেকটা ওনার সম্বন্ধে আরেকটা ইয়ে হচ্ছে, গোপাল কৃষ্ণ গোখলে কিন্তু বলেছিলেন, আমি এটা দাগ দিয়ে আলাদা করে দিচ্ছি। আচ্ছা, গোপাল কৃষ্ণ গোখলে কিন্তু বলেছিলেন হোয়াট বেঙ্গলস থিংস টুডে ইন্ডিয়া থিংক টুমরো। এই বিখ্যাত উক্তিটাও কিন্তু গোপাল কৃষ্ণ গোখলে। এছাড়াও গোপাল কৃষ্ণ গোখলে কিন্তু ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। কেমন? মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরুও কিন্তু বলা হয় গোপাল কৃষ্ণ গোখলে। এখানে লেখার জায়গা নেই, নইলে আমি লিখে দিতাম। আচ্ছা, আর বাকি থাকছে লালা হরদয়াল। লালা হরদয়াল বললেই যেগুলো মনে পড়ে সেটা হচ্ছে লালা হরদয়াল কিন্তু 1913 সালে গদর পার্টির প্রতিষ্ঠা করছে। 1913 সালে গদর পার্টির প্রতিষ্ঠা করে। কোথায়? সান ফ্রান্সিসকোতে। আমেরিকা, সান ফ্রান্সিসকোতে কিন্তু উনি 1913 সালে গদর পার্টি প্রতিষ্ঠা করছেন। এছাড়াও লালা হরদয়াল আরেকটা জিনিসের জন্য আরেকটা প্রশ্ন আসে লালা হরদয়াল সংক্রান্ত, সেটা হচ্ছে 1925 সালে কিন্তু কাকরি ট্রেন ডাকাতি, সেখানেও কিন্তু লালা হরদয়াল যুক্ত ছিলেন। লালা হরদয়াল বললেই কিন্তু এই প্রশ্নগুলো আমাদের মাথায় আসে। আচ্ছা, পরের প্রশ্নতে যাচ্ছি, 24 নম্বর প্রশ্ন। ইলবার্ট বিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত ছিল? ইলবার্ট বিল প্রশ্ন এসেছে কেপি সাব ইন্সপেক্টর প্রিলিমস 2023-এ। ইলবার্ট বিল কিন্তু সম্পর্কিত ছিল বিচার ব্যবস্থা, অপশন এ বিচার ব্যবস্থার সাথে। ইলবার্ট বিল কবে হয়েছিল? কবে ইলবার্ট বিল প্রবর্তন হয়? না, ইলবার্ট বিল কিন্তু প্রবর্তন হয় 1883 সালে লর্ড রিপনের সময়কালে। কেমন? লর্ড রিপনের সময়কালে ইলবার্ট বিল। আচ্ছা, ইলবার্ট বিল কিন্তু লর্ড রিপনের সময় হয়। এই বিলের বিরুদ্ধে কিন্তু ব্রিটিশরা আবার আন্দোলন করেছিল। কেন ইলবার্ট বিল বিতর্ক কেন তৈরি হয়েছিল? সেটা হচ্ছে ইলবার্ট বিলের মাধ্যমে বলা হয়েছিল
যে ভারতীয়রাও এবার থেকে ভারতীয় বিচারকরাও ব্রিটিশদের বিচার করতে পারবে, যেটা কোনোভাবেই সেই সময়কার ব্রিটিশদের দ্বারা কাম্য ছিল না। এই জন্য কিন্তু ব্রিটিশরা এর বিরুদ্ধে আন্দোলন করেছিল। ঠিক আছে, গিলবার্ট বিল বিতর্ক বিচার ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত, এর বিরুদ্ধে কিন্তু আবার ব্রিটিশরা আন্দোলন করে, তার বিরুদ্ধে আবার ভারতীয়রা আন্দোলন করে। 25 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন। রামচরিতের রচয়িতা কে? কেপি সাব ইন্সপেক্টর ফিলিংস, 2023 প্রশ্ন, ভীষণ কমন টপিক। রামচরিতের রচয়িতা কিন্তু সন্ধ্যাকর নন্দী। কোন ভাষায় রচিত সেটা নিয়েও প্রশ্ন আসে, সেটা হচ্ছে সংস্কৃত। কেমন? সংস্কৃত ভাষায় কিন্তু রচিত রামচরিত। আচ্ছা, বাকিদের নিয়ে একটু আলোচনা করি। রামচরিতের সাথে আমরা কিন্তু আবার আরেকটাকে গুলিয়ে ফেলি, সেটা হচ্ছে রামচরিত মানস। কিন্তু রামচরিত মানস কিন্তু লেখা তুলসীদাসের। কেমন? রামচরিত মানস লেখা তুলসীদাসের। বাণভট্ট রচিত বিখ্যাত গ্রন্থর নাম হচ্ছে হর্ষচরিত। আর কলহনের লেখা বিখ্যাত গ্রন্থর নাম হচ্ছে রাজতরঙ্গিনী, যেটা থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। যেটা থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। রামচরিত এবং রামচরিত মানস গোলালে কিন্তু হবে না, এগুলো মনে রাখতে হবে। আজ তাহলে এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।